অনেক স্টুডেন্ট একটা কমন কোয়েশ্চেন নিয়ে আমাদের কাছে আসে যে আপু সামনে তো এক্সাম, কিন্তু এখন আমার কিছুই পড়া হয়নি, এখন আমি কি করব। তো তোমাদের জন্যই আজকের ভিডিওটি সেভ করে রাখো এবং সেটা অনুযায়ী প্রিপারেশন নেওয়া শুরু করো। তো আমি তোমাদের সাথে রয়েছি জান্নাতুল ফেরদৌস তুতি, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। তো অনেকেরই আছে না যে কয়েকদিন পরে হয়তো এক্সাম, হয়তো 15 দিন পরে 17 দিন পরে এক্সাম, কিন্তু তোমার কিছুই পড়া হয়নি। এখন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে মেইন বই পড়ারও টাইম নেই, আবার যে তুমি অন্য কোনো স্কিপ জিনিস শর্ট করে পড়বে সেটা পড়ারও টাইম নেই। এমতো অবস্থায় কি করতে পারি? হ্যাঁ, তো প্রথম যে টপিক, যে এখানে দুই টাইপের মানুষ থাকে, তোমার ফ্রেন্ড সার্কেলে হোক, তোমার ভার্সিটিতে হোক, তোমার স্কুল কলেজ সব জায়গায় হোক, দুই টাইপের মানুষ থাকে, যে যাদের অ্যাকচুয়ালি পড়া হয়নি, আর এটা হলো যারা মানে বলতেছে যে না পড়া হয়নি, এই হয়নি সেই হয়নি, মনে হচ্ছে। হ্যাঁ, তো যাদের মনে হচ্ছে এরকম তাদের আমরা এই ভিডিও থেকে বাদ দিয়ে দিব। যাদের ফোকাস করব তারা হলো যে অ্যাকচুয়ালি যাদের পড়া হয়নি তাদের আসলে কি করা উচিত। কারণ প্রত্যেক গ্রুপে এরকম না এরকম একটা নাটকবাজ স্টুডেন্ট থাকেই, বা নাটকবাজ বন্ধু থাকেই, যার সবই পড়া হয়েছে কিন্তু বলছে যে আমার তো কিছু পড়া হয়নি, তাকে আমরা বাদ দিয়ে দিব। আমরা ফোকাস করব যাদের অ্যাকচুয়ালি পড়া হয়নি। তো তাদের এখন কি করা উচিত? 1 নাম্বার, টপার হওয়ার টার্গেট বাদ। এই 15 দিন পরে তুমি কখনো টপার হতে পারবে না। টপার হওয়ার জন্য কনসিস্টেন্সি লাগে, তোমার পাংচুয়ালিটি লাগে, তোমার অধ্যাবসায় লাগে। তো এখন তোমার টপার হওয়ার মেন্টালিটি আপাতত সাইড রাখতে হবে এবং কিভাবে সার্ভাইভ করা যায় সেটার চিন্তা করতে হবে। সার্ভাইভ করার জন্য 1 নাম্বার পয়েন্ট, সিলেবাস দেখে সিলেবাস দেখা। এটা হলো কম নম্বরের অধ্যায় বাদ দেওয়া। সিলেবাস দেখো, কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, কোন কোন অধ্যায় থেকে বেশি কোয়েশ্চেন আসে সেটা অ্যানালাইসিস করো। যে এখন যেহেতু তোমার টাইম নেই, সুতরাং তোমার এত পরিমাণ ডেসক্রিপটিভ জিনিসে না গিয়ে তোমার শর্টকাট ওয়ে খুঁজতে হবে। এর জন্য তুমি 1 দিন বা 2 দিন একদম কোয়েশ্চেন অ্যানালাইসিসে দাও। কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখো যে কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশিবার কোয়েশ্চেন এসেছে, কোন প্রশ্নগুলো বারবার আসে, কোন এমসিকিউ গুলো বারবার আসে, কোন প্যাটার্নগুলো ছকগুলো বারবার আসে। সেটা দেখে কম নম্বরের যে অধ্যায় আছে না সেগুলো তোমরা বাদ দিয়ে দাও, আর যেখান থেকে বারবার কোয়েশ্চেন আসে সেই অধ্যায়গুলো পিক করো। সেকেন্ড, গাইড বই প্লাস শর্ট নোট, এই দুইটা জিনিসের কম্বিনেশনে পড়াশোনা করো। মেইন বইয়ের কনসেপ্ট আপাতত বাদ, কারণ এখন তুমি মেইন বই পড়ে না তুমি এই কুল বাঁচাতে পারবে না তুমি ওই কুল বাঁচাতে পারবে। তো এরকম করার কোনো দরকার নেই। গাইড বই পড়ো এবং কারো যদি শর্ট নোট থাকে সেটা ম্যানেজ করে পড়তে থাকো। তা এটা হলো ফরম্যাট মুখস্থ করা। ফরম্যাট মুখস্থ করা মানে প্রথম কথা হলো যে তুমি 5 থেকে 7 বছরের বোর্ড কোয়েশ্চেন বা কোয়েশ্চেন অ্যানালাইসিস করো। তখন দেখো আছে না যে একটা কোয়েশ্চেন বা দুইটা কোয়েশ্চেন বারবার আসছে। তো ওই বারবার আসা কোয়েশ্চেনগুলোকে বারবার পড়তে যেও না। একবার পড়েছো তো দুইবার পড়েছো, এনাফ। তার মানে তোমার ওই ফরম্যাটের যে সকল কোয়েশ্চেন আসবে তুমি পারবে, ওটা সাইডে রেখে দাও, এখন নতুন ফরম্যাটেরটা যাও। তারপর ওই ফরম্যাট হয়ে গেলে সেটা আবার দুইবার প্র্যাকটিস করে বাদ রাখো। সেটা ফরম্যাটটা ওই ফরম্যাটে যাতে আসলে সব কিছুই পারো এরকমভাবে প্র্যাকটিস করো, ওইটা বাদ দিয়ে দাও। একই ফরম্যাটের কোয়েশ্চেন একাধিকবার 500-600 বার অ্যানালাইসিস করার বা প্র্যাকটিস করার কোনো দরকার নেই, কারণ এখন তোমার টাইম নাই। তো কি করবে, প্রথমত হলো বোর্ড কোয়েশ্চেন বা গাইডের কোয়েশ্চেন ধরবে। ধরার পরে ফরম্যাট দেখবে যে ফরম্যাট কেমন, এই কোয়েশ্চেনটা 100 বার এসেছে, সুতরাং এই কোয়েশ্চেনটা আমি দেখে যাব, ফরম্যাটটা মুখস্থ করে যাব। তারপর এটা তো বললাম পরীক্ষার আগে। এখন পরীক্ষার সময় আসলে তোমার কি করা উচিত? পরীক্ষার সময় কি করা উচিত? একটা হলো সব প্রশ্নের অ্যান্সার করা। তোমার যদি 60টা প্রশ্নের অ্যান্সার করতে হয় তাহলে 60টা প্রশ্নের অ্যান্সারই করো। এখন হতে পারে যে তুমি একটার ক পারো, একটার খ পারো না, একটার গ পারো, একটার ঘ পারো না, এরকম হলেও চেষ্টা করবে সবগুলো প্রশ্নের অ্যান্সার করা। কারণ খালি খাতায় কেউ মার্ক দিতে পারে না, কিন্তু যখন তুমি কিছু লিখে থাকবে তখন তোমাকে 4-এ 4 না দিলেও 4-এ কিন্তু 2 বা 1 দিবে। হ্যাঁ, এটা হলো একটা। আর এটা হলো মানে ফাঁকিবাজি ট্রিক্স, এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি, তারপরও যে কেন তোমরা বুঝো না বা কেন তোমরা এটা অ্যাপ্লাই করো না আমি জানি না, কিন্তু এটা দিলে তোমাদের মার্ক কিন্তু একদম দ্রুত গতিতে বাড়ে। যেমন কি কি? ডায়াগ্রাম, হেডিং, চার্ট এবং পরিষ্কার লেখা। পরিষ্কার লেখাটা আমি আপাতত একটু সাইডে রাখলাম। এই 3টা জিনিস, পয়েন্ট ইউজ করা, ডায়াগ্রাম ইউজ করা, হেডিং ইউজ করা, হেডিং মানে টাইটেল বা পয়েন্ট সেম জিনিস, আর চার্ট ইউজ করা। এই চার্টগুলো তুমি কি করো, এখন আস্তে আস্তে অ্যানালাইসিস করে টুকে রাখো বা লিখে রাখো। এটাই তুমি কি করবে, পরীক্ষার খাতায় ব্যবহার করবে। আর পরীক্ষার অন্তত 1 সপ্তাহ আগে থেকে লেখার প্র্যাকটিস করো, যাতে অনেক দ্রুত গতিতে লিখলেও তোমার লেখা খুব বেশি খারাপ না হয়। এবং পরিষ্কার রাখার চেষ্টা করো, কাটাছেঁড়া, ওভারলাইনিং, ওভার ড্রয়িং,
তারপর হলো বেশি বেশি কালি ইউজ করা, একটা কালারিং পেন ইউজ করতে পারো কিন্তু খুব বেশি হিবিজিবি করে লেখার দরকার নেই। যখন তোমার পরিষ্কার লেখা থাকবে, চার্ট থাকবে, হেডিং থাকবে, ডায়াগ্রাম থাকবে, তখন ভিতরে তুমি যদি একটু উইকও লিখে থাকো টপারদের তুলনায়, তুমি কিন্তু মার্কস অনেক ভালো পাবে। তো তোমরা যদি পরীক্ষায় ফাঁকিবাজি উপায়ে এই এই ই করতে চাও, মার্কস পেতে চাও, আর পরীক্ষার আগে ভালোভাবে প্রিপারেশন নিতে চাও, এই জিনিসগুলো দেখো। আশা করি তোমাদের পরীক্ষার প্রিপারেশন অনেক ভালো হবে, ওভারঅল পরীক্ষা অনেক ভালো হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।